আলোচনা হলো হচ্ছে বিশ্ব ব্যাংক আমাদের মন্ত্রণালয়কে, পরিবেশ বন মন্ত্রণালয়কে এবং পরিবেশ অধিদপ্তরকে কিছু কিছু প্রকল্প সহায়তা দিচ্ছে। সেগুলো নিয়ে আলোচনা হলো, তাদের প্রত্যাশাটা কি এবং এই প্রত্যাশাটা আমরা যত তাড়াতাড়ি পূরণ করতে পারবো তত তাদের পক্ষে সম্ভব হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের এই প্রকল্পগুলোর মাধ্যমে বাজেট সেটা আলোচনা হলো। আমরা তাদেরকে যেটা বললাম সেটা হলো যে বাংলাদেশের আইন কানুন নীতি ভালো আছে, এগুলোকে আরো ভালো করা যায়, সেটাতে কোনো বিবাদ নেই, কিন্তু আইন কানুন নীতি যদি আমরা ভালো করি, ওদিকে যদি আমাদের সক্ষমতা না বাড়াই এগুলোর বাস্তবায়নের জন্য, তাহলে দূরত্বটা বেড়ে যাবে এবং মানুষের প্রত্যাশার জায়গাটা পূরণ হবে। সো আইন কানুন নীতিগুলো আমরা সময় উপযোগী করব, আরো শক্ত করব, সেটা ঠিক আছে, কিন্তু একই সাথে আমাদের কিছু কাজে নেমে যেতে হবে। যেমন মানুষকে আমাদের দেখাতে হবে যে দূষণকারী কয়েকজন শাস্তি পাচ্ছে, মানুষকে আমাদের দেখাতে হবে যে ময়লা আবর্জনার ভাগার নদীর পাড় থেকে সরছে, মানুষকে আমাদের দেখাতে হবে যে কিছু কিছু নদী পরিষ্কারের কাজ শুরু হয়েছে। এখন কোথাও সিওয়েজ পয়ঃবর্জ্য নিষ্কাশন এটার পরিশোধনের কোনো ব্যবস্থা নেই, সেটা তো এক মাস এক বছরে করে ফেলা সম্ভব না, কিন্তু বাকি যে দূষণের সূত্রগুলো আছে, উৎসগুলো আছে, সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করছি। মানুষকে এই দৃশ্যমান অগ্রগতিটা দেখাতে হবে কেবল না, মানুষকে সাথে নিয়ে এই কাজটা করতে হবে, তাহলে তাদের মধ্যে একটা ওনারশিপ আসে। সবচেয়ে বড় কথা কি জানেন, পরিবেশটা তো আমরা সবসময় বলি নিউ জেনারেশন এজেন্ডা। এই যে জলবায়ু পরিবর্তনের ফলে বলা হচ্ছে বাংলাদেশের 1/3 ডুবে যাবে। আজকে যখন আপনাদের সাথে কথা বলছি তখন ফেনীর 2টা উপজেলা পানির নিচে চলে গেছে, ওখানে মানুষ দাবি জানাচ্ছে যে হেলিকপ্টার পাঠিয়ে আমাদেরকে উদ্ধার করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হেলিকপ্টার পাঠানো যাচ্ছে না, ওইদিকে মানুষকে উদ্ধার করতে হবে। এই একটা মানে মানুষের মধ্যে তো আমাদের কনফিডেন্স দিতে হবে যে আমরা কাজ করছি। এইখানে সবচেয়ে বড় সুবিধাটা হলো এবার আমাদের নতুন মানে শিক্ষার্থীরা, তরুণ প্রজন্মরা সংযুক্ত হয়েছে। তো তরুণ প্রজন্মকে আপনি আগে উন্নয়ন পরে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এটা বললে হবে না, তারা অনেক কানেক্টেড, তারা জানে যে পরিবেশ এবং উন্নয়ন পাশাপাশি চলতে পারে। এই যে পরিবর্তন একটা আনা আমাদের উন্নয়নের ন্যারেটিভে, উন্নয়নের প্রক্রিয়াতে, যে উন্নয়ন যখন করা হবে একই সাথে পরিবেশের সংরক্ষণ করা হবে, এইটা ছিল আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই যে নদী বাদ দিয়েও যদি আপনি পলিথিন ধরেন, প্লাস্টিক ব্যাগ ধরেন, শব্দ দূষণ ধরেন, রাতের বেলা কারখানাগুলো কর্তৃক গোপনে নদীর মধ্যে বর্জ্য ফেলে দেওয়া ধরেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু শিক্ষার্থীদের একটা বড় ভূমিকা আছে। আজকে যে জলবায়ু পরিবর্তন, এই যে বন্যা, এগুলো পৌনঃপুনিকতা কেন বাড়ছে, জলবায়ু পরিবর্তন উন্নয়ন ন্যারেটিভটা কেমন হলে জলবায়ু পরিবর্তন রোধ করা বা প্রভাবটা কমিয়ে আনা সম্ভব, এগুলো যখন তাদের মনস্তত্ত্বে কাজ করতে করতে ঢুকে যাবে, তখন কিন্তু আমরা পরিবেশগতভাবে একটা নিরাপদ সমাজ এবং রাষ্ট্র পাবো। আজকে মূলত এই আলোচনাগুলোই হয়েছে, তারা তো অনগোয়িং সাপোর্টই আছে, চলমান সাহায্যেই আছে। আমরা নতুন করে আর কি কি ভাবতে পারি, নতুন করে আমরা প্লাস্টিকের কথা বললাম, পলিথিনের কথা বললাম, শব্দ দূষণের কথা বললাম এবং কয়েকটা নদীতে দূষণ নিয়ন্ত্রণের পরিকল্পনা। কিভাবে তারা সাহায্য করবে এবং এটাকে আর্থিক সহায়তা, কারিগরি কি করবে? আচ্ছা, সহায়তাটা কিভাবে করবে এটার মডালিটি ঠিক হয়নি, কিন্তু আমি বললাম যে নদী রক্ষায় আমাদের 1000 কোটি টাকার প্রকল্প যদি নাও নিতে পারি, এখন যে বাস্তবতার মধ্যে আছি, আমরা অল্প খরচে কিছু প্রোগ্রাম নিতে পারি কিনা এবং সেগুলো ঋণ আকারে না হয়ে গ্র্যান্ট আকারে হতে পারে কিনা, তারা লিখে নিল, তারা বললো যে তারা সর্বাত্মক চেষ্টা করবে এবং টেকনোলজিক্যাল সাপোর্টও লাগবে। তখন যখন আমরা একটা বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করবো, কিন্তু বিস্তারিত পরিকল্পনার জন্য যদি আমরা অনেক দিন বসে থাকি, তাহলে মানুষের আসার জায়গায় একটা দোদুল্যমানতা চলে আসবে, সেটা আমরা চাচ্ছি না। একই সাথে তাদেরকে এটাও জানানো হলো যে পরিবেশ অধিদপ্তরকে বলা হয়েছে সবচেয়ে দূষিত নদীগুলোর তালিকা এবং দূষণকারী প্রতিষ্ঠানগুলোর তালিকা, সেগুলো যখন আমরা পাবো আমাদের একটা মনিটরিং প্ল্যান আমরা করে ফেলতে পারবো। ফলে বিস্তারিত রূপরেখাটা এখনো তৈরি হয়নি, একটা রূপরেখা তো আছেই যার অধীনে তারা সাহায্য করছে, সেখানেও নতুন নতুন কম্পোনেন্ট গুলো আমরা যে ঢুকাতে চাচ্ছি সেই ব্যাপারে তারা বললো যে তারা আমাদেরকে সর্বাত্মক সাহায্য করার চেষ্টা করবে। বাংলাদেশে মানে বায়ু দূষণে প্রায় বাংলাদেশটা প্রথম হচ্ছে, এটা তো আপনি পরিবেশকে দীর্ঘদিন মাঠে কাজ করার যে মানুষ, আপনি একজন প্রধানের নির্বাহী দায়িত্ব পেলেন, এক্ষেত্রে আপনার কি থাকবে এইটা একটু দূষণ? শোনেন, এতদিন আমি টেবিলের ওই পারে থেকে সরকারকে বলেছি কর, আমার একটা স্বপ্ন ছিল, কিছু প্রত্যাশা ছিল আমাদের সকলেরই, এখন সেই অংশেও আমি আছি, আমি এই অংশেও আছি, এখন আমি দায়িত্বপ্রাপ্ত এই কাজটা করতে। বায়ু দূষণ একদিনে সমাধান হবে না,
কিন্তু এই শীতের আগে যাতে বায়ু দূষণের কয়েকটা উৎসকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেজন্য আমরা একটা বিস্তারিত কর্ম পরিকল্পনা করছি। এখানে আপনারাও আপনাদের মতামত দেবেন যে কোন জিনিসটা প্রথমে করা সম্ভব। আমরা এই বিশেষজ্ঞদেরও মতামত নিচ্ছি, আমি নিজেও তো কিছুটা জানি, ছাত্রছাত্রীদেরও মতামত নিচ্ছি যে আসলে কোনটা আমরা করব। যেমন ধরেন নির্মাণ কাজ আর কোনো অনুমোদন দেওয়া হবে না যদি তার বায়ু দূষণ মিটিগেশনের জন্য আলাদা পরিকল্পনা এবং টাকা সে না নেয়। সেইগুলো মনিটর করার ক্ষেত্রে কিন্তু আমরা স্টুডেন্টদেরকে কথা বলতে পারি, এনফোর্সমেন্ট মনিটরিং এর ক্ষেত্রে আপনারাও ইনভলভ থাকবেন যে ওই জায়গাটাতে আপা এরকম মেগা প্রকল্প হচ্ছে কিন্তু কোনো বায়ু দূষণের ব্যবস্থা নেই, ওই জায়গাটা আমরা সিজ করার চেষ্টা করবো যে কনস্ট্রাকশন হবে কিন্তু বায়ু দূষণ করে কনস্ট্রাকশন করতে পারবে না, এবং খুব স্বল্প ব্যয়েই এটা করে ফেলা সম্ভব। তারপরে ঢাকার আশেপাশে অবৈধ ইটভাটাগুলো আমরা ইটভাটার মৌসুম আসা পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছি না, তার আগেই এগুলো আমরা বন্ধ করতে পারি কিনা। আরেকটা হচ্ছে যে গাড়ি ঘোড়ার থেকে ট্রাক বালু নিয়ে ঢুকে যায়, আপনার সিমেন্ট নিয়ে ঢুকে যায়, পাথর নিয়ে ঢুকে যায়, ওদের পাটাতন থেকে বালু লিক করে যেগুলো সড়কে পড়ে, ওদের উপরে কোনো তারপল থাকে না। এই নিয়ন্ত্রণগুলো আমরা আরোপের কথা বলছি। আমাদের বড় একটা অংশ বায়ু দূষণ হয় ট্রান্সবাউন্ডারি, অন্য দেশ থেকে আসে। এই বিশ্ব ব্যাংকের সাথেও কথা হলো যে তারা একটা রিজিওনাল অ্যাপ্রোচ নিচ্ছে যাতে এটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারে। এখন পাঞ্জাবে কি হচ্ছে তার একটা প্রভাব বাংলাদেশে হবে, সেটা এই মুহূর্তে আমার আশু করণীয় না, চলমান প্রক্রিয়া। কিন্তু নিজের দেশের ভিতরে ঢাকাতে আমরা এই ধরেন অক্টোবর নভেম্বরের মধ্যে কিছু ব্যবস্থা নিয়ে নিতে পারি কিনা যাতে কয়েকটা পয়েন্ট অন্তত কমাতে পারি, সেই চেষ্টাটা করবো। আরেকটা কাজ যেটা আমরা চিন্তা করছি সেটা হচ্ছে প্রতিবার এনভায়রনমেন্টাল পারফরমেন্সে বৈশ্বিক সমীক্ষায় বাংলাদেশের অবস্থান একেবারেই নিচে আসে। এখন আমি কি 3 মাসে উঁচুতে নিয়ে যেতে পারবো, সেটা তো সম্ভব হবে না, কিন্তু কোন কোন ক্রাইটেরিয়াতে ওরা তো কতগুলো মানদণ্ডের ভিত্তিতে অ্যাসেস করে, ওই মানদণ্ডগুলো কি, ওই মানদণ্ডে কোথায় কোথায় আমরা উন্নতি করলে বা কিছু পরিবর্তন আনলে অন্তত পরিবেশ দূষণকারী 177 নম্বর দেশ হিসাবে আমরা থাকবো না, আমরা আরো 3-4 ধাপ উপরে উঠে আসবো, সেটাও আমাদের চিন্তার মধ্যে আছে। শব্দ দূষণ নিয়ে হর্ন, আমরা হর্নটাকে ট্যাকল করার চেষ্টা করবো। আপনারা বুঝবেন যে আপনাদের প্রত্যেকের গাড়ি কন্টিনিউয়াসলি হর্ন বাজায়, আপনারা প্রত্যেকে আজকে গাড়িতে উঠে ড্রাইভারকে বলবেন যে গতিটা নিয়ন্ত্রণে নিয়ে আসেন, তাহলে আর হর্ন বাজানোর প্রয়োজন হবে না। হর্ন কখন বাজায় দেখবেন, রেড লাইটটা গ্রিন হলো অমনি হর্ন বাজানো শুরু করলো, একদম সম্পূর্ণ অপ্রয়োজনীয়, কিন্তু এটা অভ্যাসে পরিণত হয়েছে। সেখানেও শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে ঢাকা শহরের অন্তত 10টা বড় সড়কে কি করে আমরা সচেতনতামূলক কাজ করতে পারবো, কি পদ্ধতিতে করবো যেটা রাস্তাতে যানজটের মানে যানজট তৈরি করবে না, কিন্তু একই সাথে মেসেজটা কনভে করবো, এইটাও। আপনি যে দোকানে যান সে দোকান থেকে পলিথিন ব্যাগ কিনে আনেন, আমি আপনিও তো বলি না যে পলিথিন ব্যাগ দিচ্ছেন কেন, এটা তো নিষিদ্ধ, আমরাও তো ওটা হাতে করে নিয়ে আসি। তো এই দোকানগুলোতে মার্কেটগুলোতে যে পলিথিন ব্যাগগুলো প্রথমে আমরা বলবো 15-20 দিন, তারপরে আমরা এনফোর্সমেন্টে চলে যাব। এগুলো হচ্ছে আপাতত। আপা, পলিথিনের বিষয়ে আপনারা অভিযান কবে থেকে শুরু করবেন? অভিযানের এক্সাক্ট ডেটটা ঠিক হয়নি, কেন জানেন? কারণ এটার সাথে আরো কয়েকটা সংস্থা তো সম্পৃক্ত। এখন তো সবাই একটা আন্দোলনের মুডে আছে, সবাই সবার দাবি পেশ করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই দিকে ব্যস্ত আছে। তবে সেপ্টেম্বরের মধ্যেই আপনারা কার্যক্রমের শুরু দেখতে পাবেন। আপা, দুটি বিষয়, সেটি হলো যে আপনি বললেন যে পরিবেশ দূষণকারী আমাদের বড় বড় এসটিপি আছে গার্মেন্টস বা অন্যান্য ইন্ডাস্ট্রিতে, কিন্তু তারা সেটা ব্যবহার করে না, ইটিপি আছে। আর এই মানে এই শিল্প কারখানাগুলো যেন এগুলো ব্যবহার করে সেই বিষয়ে কোনো এনফোর্সমেন্ট করবেন না। আরেকটি বিষয় হলো যে আমাদের পাহাড় দূষণ বা আমাদের ঢাকা শহরের খাল যে দখল করে প্রতিষ্ঠানগুলো, সরকারের সময় অনেক সময় দেখা যায় যে প্রভাবশালী গ্রুপ এইগুলা দখল করে নেয়, সেক্ষেত্রে এই পুরাতন খালগুলাকে আবার বেদখল মুক্ত করে তার স্বাভাবিক প্রবাহে নেওয়ার জন্য আপনারা কিছু করবেন কিনা? খালগুলোকে পুনরুদ্ধারের একটা কাজ শুরু হয়েছে। খালগুলো 1 মাস 2 মাসে উদ্ধার করা যাবে না, কিন্তু প্রধান প্রধান খালগুলো, কোন খালগুলোতে আমরা প্রথম হাত দিব, আমরা কি করে কাজের বিনিময়ে খাদ্য এরকম লো কস্ট কর্মসূচির মাধ্যমে খালগুলোকে উদ্ধার করব, কি করে লোকাল মানুষদেরকে ইনভলভ রাখবো। আপনি দেখবেন একটা খাল উদ্ধারের পরে আবার যেই কেসে আবর্জনায় ওটা পড়ে যায়। আমরা খাল এবং জলাশয় উদ্ধারের দিকে মনোনিবেশ করছি। আমরা খুব সহজেই আপনারা আগামী সপ্তাহে দেখতে পাবেন কোনো একটা বিল এলাকাতে যাব অবৈধ দখল মুক্ত করতে। এইগুলো না করলে তো পরিবেশটাকে আমরা ঠিক করে আনতে পারবো না, সবটা আমরা একসাথে ধরতে পারবো না, আমাদের সময় তো অনেক নেই।
শুরু করব। আপনাকে আরেকটা কথা বলি, ইতোমধ্যে কিন্তু আমরা গৃহায়ন এবং গণপূর্তর অধীনে সাইট অ্যান্ড সার্ভিসেস প্রকল্প নামে একটি প্রকল্প তারা রাজনৈতিক প্রভাবে অনুমোদন করিয়েছিল। সেখানে 12 একর প্রকল্পের মধ্যে 9 একরই পাহাড়, সেটার ছাড়পত্র আমরা বাতিল করে দিয়েছি। হবিগঞ্জে একটা টিলা কাট ছিল, সেটা আমরা বন্ধ করতে পেরেছি। আমাদেরকে চট্টগ্রামে আদালতের যে আদেশগুলো আছে সেগুলো বাস্তবায়নের জন্য ডিসি মহোদয়দেরকে বলে দেওয়া হয়েছে। তো বাংলাদেশে আসলে কাটার মতো পাহাড় আর নেই। যদি পাহাড় এখনো আমরা কাটতে থাকি তাহলে পাহাড়ের প্রতিবেশ ব্যবস্থা থাকবে না। আমি আগামী মাসেই চট্টগ্রামে যাব এবং সেখানে ডিসির সাথে বসে ব্যক্তিগত পাহাড় কতগুলো আছে, খাস পাহাড় কতগুলো আছে, সবগুলোকে কি করে উনি মনিটরিং করবেন সেটা নিয়ে আমি আলোচনা করে আসবো। আপা, ইটের বিষয় বললে যে আপনারা অবৈধ ইটভাটা উচ্ছেদে যাবেন, আর গভর্নমেন্টের একটা ছিল যে মানে এই পোড়া ইট ব্যবহার করবে না, তারা হলো যে ব্লক ইটে যাবে, কিন্তু সেই ব্লক ইটে যাওয়ার ধাপটাও কিন্তু খুব দ্রুত দেখা যাচ্ছে না। আমরা মানে সেক্ষেত্রে মানে আপনি বললেন যে এই ভাটা বন্ধ করে দেবেন, তাহলে উন্নয়নের ক্ষেত্রেও তো একটা আপনারা যে চলমান বললেন প্যারালাল চলবে, কিভাবে এই করবেন? আমি ইট ভাটা বন্ধ করে দেবো বলি, আমি বলেছি অবৈধ যাদের লাইসেন্স নেই, যাদের ছাড়পত্র নেই, তারা বায়ু দূষণ করুক না করুক, উন্নয়নের প্রয়োজন হোক বা না হোক, তাদেরকে বন্ধ করতে হবে, তাদের তো কোনো অথরাইজেশন নেই। আপনারা যারা বিদেশে গেছেন, খুব বেশি বড় বিদেশের দরকার পড়ে না, আশেপাশের দেশেও যারা গেছেন, কয়টা দেশে আপনারা মাটি দিয়ে পোড়ানো ইট দেখেছেন? আপনি দেখেন। কারণ এটার বিকল্প আছে, আমাদের HBRI ও বিকল্প দিয়েছে, কিন্তু বিকল্পকে আমরা জনপ্রিয় করতে পারিনি। সেখানে একটা অবস্থান নেওয়া হয়েছে যে 2025-এর মধ্যে সকল সরকারি নির্মাণ কাজে ব্লক ইট ব্যবহার করা হবে। সেখানে মধ্যে আপনার ব্লক ইট প্রস্তুত করার ক্ষেত্রে যে উপাদানগুলো লাগে সেগুলো আমদানির বিষয় আছে। আমরা সকলেই জানি যে আর্থিক একটা বিশেষ অবস্থার মধ্যে দিয়ে আমরা পার হচ্ছি। অবৈধ ইটভাটাগুলোর ব্যাপারে আমরা কোনো সহানুভূতি দেখাবো না। তো অবৈধ ইটভাটাগুলো যদি আমরা বন্ধ করে দিই তাহলে উন্নয়নে কোনো নেতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করছি না। কিন্তু দুই একটা জায়গায় এক্সাম্পশন অলরেডি দেয়া আছে, যেমন রাস্তায় যখন ইট লাগবে সেগুলো চলবে। আমি মনে করি বৈধ ইটভাটাগুলো থেকে সেগুলো আসতে পারবে, সেগুলোর জন্য অবৈধ ইটভাটার আপনার প্রয়োজন নেই। আমরা নীতিগত একটি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমরা আর কোনো নতুন ইটভাটার লাইসেন্স দেব না। যেগুলো তারপরের কাজ হবে, যেগুলো অবৈধ সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নেয়। তারপরের কাজ হচ্ছে যে সরকারের কি পরিমাণ ইট লাগে, এটার বিকল্প কি হতে পারে ওইটা বের করা, এবং তারপরে বাকি ইটভাটাগুলোকে ফেজ আউট করা। এবং সেখানে ইটভাটার মালিকেরা যদি ব্লক ইটের দিকে যেতে চান তাদেরকে কিরকম প্রণোদনা দিতে হবে, কি ধরনের আর্থিক সহায়তা দিতে হবে, সেটাও তো আমরা চিন্তা এখনো এক্সাক্ট হিসাবটা আমার কাছে, হিসাব ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট আছে, হিসাবটা আমি এখনো অন্য বিষয়ে যেতে হলে আপনি 8 দিনের মাথায় অন্য একটা মন্ত্রণালয়ে গিয়েছেন, পানি সম্পদ মন্ত্রণালয়। পানি সম্পদ মন্ত্রণালয় যখন আসলে সবার আগে একটা বিষয়টা আসলে ভারতের সাথে তিস্তা বিষয়টা আগে সরকার কি করেছিল, একটা এখন আপনার সরকার বা আপনি পানি সম্পদ উপদেষ্টা হিসেবে এই তিস্তা চুক্তি ভারতের সাথে এগিয়ে নেওয়ার ব্যাপারে কতটুকু করবেন বা করতে পারবেন, আশাবাদী? যতটুকু করতে হয় ততটুকু। বাংলাদেশের তিস্তা নদীর উপরে যে অধিকার, সেই অধিকারের কথা বলতে, লিখিত দিতে আমরা একদম পিছপা হব না। তিস্তা পাড়ের মানুষের সাথে এবার কথা বলা হবে। জয়েন্ট রিভার কমিশন নেগোসিয়েশন করবে, কিন্তু তিস্তা পাড়ের মানুষ কি চায় সেটা আমরা তুলে আনবো। আপনি দেখেছেন যে ভারতের কিন্তু আমাদের মমতা ব্যানার্জি বলেন যে আমার মানুষকে বঞ্চিত করে আমি পানি দেবো না। তো আমার মানুষ কি চায় ওটাও টেবিলে যাতে আসে সেই ব্যবস্থাটা করব। বিশ্ব প্রেক্ষিতে যদি দেখেন যে আপার রাইপেরিয়ান দেশ সবসময় লোয়ার রাইপেরিয়ান দেশের সাথে এই কাজগুলো করে, যার জন্য জাতিসংঘের যে আন্তর্জাতিক আইনটা আছে 1997 সালে, ওটাতে মাত্র 36টা র্যাটিফিকেশন লাগতো, অনুস্বাক্ষর লাগতো। 17 বছর লেগেছে ওইটাকে 36টা স্বাক্ষর পেতে। এটি একটি বৈশ্বিক বাস্তবতা। আমি যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে, এটার ব্যাপারে বিস্তারিত কথা তো আমার এই মন্ত্রণালয়ে হবেই, কিন্তু বাংলাদেশের নদীর জীবন যাতে ঠিক থাকে, বাংলাদেশের নদীর নির্ভর জনগোষ্ঠী যাতে তাদের ন্যায্য অধিকারটুকুন দাবিগুলো উত্থাপন করতে পারে, সেই ব্যবস্থা আমরা নিশ্চয়ই নেব। এবং আন্তর্জাতিক যে নর্মসগুলো আছে, আইনগুলো আছে, এগুলো আমরা তুলে ধরব। বাংলাদেশের মানুষকে আশা হারালে চলবে না। দেয়া না দেয়া
আমার ক্ষমতার মধ্যে নেই, কিন্তু আমাকে তো সবসময় আমার কথাটা বলতে থাকতে হবে, সেই কথাটা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে। ভারতের সাথে আপনারা কি আমাদের যাচ্ছেন, আলোচনা যাবেন? ভারতের সাথে তো আলোচনায় আপনার যেতেই হবে। ভারতের সাথে আমাদের কুশিয়ারা নিয়ে চুক্তি আছে, আমাদের ফেনী নিয়ে চুক্তি আছে, আমাদের গঙ্গা চুক্তি রিনিউ করার ব্যাপার আছে। 54 অভিন্ন না বলি, কারণ এটারও আবার কিছু কথা আছে যে আরো কিছু হয়তো অভিন্ন নদী আছে। তো অভিন্ন নদীগুলো নিয়ে ভারতের সাথে আমরা কথা বলবো। ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী। বাংলাদেশের স্বাধীনতার সাথে তার একটা সম্পর্ক আছে। ভারতের সাথে আমরা অতি অবশ্যই আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা টিকিয়ে রাখবো। আমাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো আমরা জোরালো ভাবে পেশ করবো। আমরা হয়তো আন্তর্জাতিক মণ্ডলেও কথা বলবো যে এইগুলো হচ্ছে আমাদের ন্যায্য দাবি, তারপরে দেখা যাক। ইটস টু আর্লি টু কমেন্ট। আর ধরেন আমি এখনো 3 দিনও পানি সম্পদ মন্ত্রণালয়ে অফিস করিনি, কিন্তু জনগণকে এইটা বলে আশ্বস্ত করতে চাই যে তাদের যে ন্যায্য দাবি, সেই দাবির ব্যাপারে, বাংলাদেশের নদীগুলোর জীবন বাঁচানোর ব্যাপারে আমাদের যা বলার আমরা বলবো। এবং আমি অলরেডি বলেছি যে এই যে যৌথ নদী কমিশন, এখানে নদী বিশেষজ্ঞ, পরিবেশ বিশেষজ্ঞ, বৈচিত্র্য বিশেষজ্ঞরা কখনো পার্টিসিপেট করে কিনা, তাদের করবার সুযোগটা তৈরি করা, এগুলো করবে। আপনার ইন্টারিম গভর্নমেন্ট কি আপনি মনে করছেন এই সময় তিস্তা চুক্তির বিষয়ে অবগত হবে? এখন আগামী 2 বছর পর, 1 বছর পর, 6 মাস পরে আপনার জীবন কিভাবে আপনি বলতে পারেন? তা তো পারেন না। কিন্তু আমার তো একটা ডেফিনিট ম্যান্ডেট আছে, সেই ম্যান্ডেট নিয়ে তো আমাকে আগাতে হবে। আমার ম্যান্ডেটটা হচ্ছে অভিন্ন নদীর বিষয়ে বাংলাদেশের অধিকার দেখা, সে বিষয়ে কথা বলবো। তা তো আমি অবশ্যই করবো। আমি একটা প্রশ্ন করি, যদি এই অবস্থা হয় তাহলে আপনার সরকার, আপনারা নিজেরা কি কোনো সিদ্ধান্ত নিয়েছেন যে আপনারা কবে নাগাদ ভারত সরকার ভারত সফরে যাবেন কিনা, বা ভারত সরকার কাউকে আমন্ত্রণ জানাবেন কিনা? যেহেতু আপনি বলেছেন ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র। জি, ভারত সরকারের কাছ থেকে দুটো আমন্ত্রণ, একটা আমন্ত্রণ আছে, চীন সরকারের থেকেও একটা আমন্ত্রণ আছে। যেখানে যেখানে আমন্ত্রণ আছে বাংলাদেশ সরকারের উপযুক্ত প্রতিনিধি পাঠানো। একটা মহাপরিকল্পনার কথা ছিল, এখন কি আপনারা তিস্তা চুক্তির দিকে আগাবেন নাকি মহাপরিকল্পনা বাস্তবায়ন? আমি এটা কি করে বলবো আপনাকে, বলেন? 3 দিন অফিস করে তো আমি সিদ্ধান্ত নিতে পারবো না। আমাকে পরিকল্পনাটা দেখতে হবে, তাদের প্রস্তাবনাটা দেখতে হবে, আলাপ আলোচনাটার পদ্ধতিটা বা প্রসেসটা আমাকে চালু রাখতে হবে। তারপরে যেটা নদীর স্বার্থে, মানুষের স্বার্থে উপযোগী মনে করি, সরকারের অন্যান্য অধিদপ্তরের সাথে কথা বলে সেই সিদ্ধান্ত নিতে হবে, জনগণের সাথে কথা বলে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ক্যামেরা